হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এসইআর স্মার্ট ইংলিশ উইথ রাহুল। দর্শক বন্ধু, আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস, কারণ আজকে আমরা নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। তোমরা জানো ইংরেজি শিখতে গেলে ভার্ব শিখতেই হবে, আর নন ফাইনাইট ভার্বের আলোচনা ছাড়া ভার্ব অসম্পূর্ণ। নন ফাইনাইট ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। তোমরা নিশ্চয়ই জানো আমি ইতিমধ্যেই ভার্ব থেকে 4টি ক্লাস নিয়েছি, যেখানে আমি প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি, ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব এই সব কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরা নিশ্চয়ই সেই ক্লাসগুলি দেখেছো। যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। অথবা স্মার্ট ইংলিশ উইথ রাহুল নামে যে আমার ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে ইংলিশ গ্রামার বলে একটা প্লে লিস্ট আছে, সেখানে গিয়ে তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে যে কোনো গ্রামারের বিষয়ে দেখে নিতে পারো। তাহলে আর দেরি না করে আমরা মূল আলোচনায় যাই আর নন ফাইনাইট ভার্ব সম্পর্কে জেনে নিই। কিন্তু তার আগে তোমরা যদি আমার এই ক্লাস প্রথম দেখে থাকো তাহলে ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। তাহলে তোমরা এই ধরনের ক্লাসের নিয়মিত নোটিফিকেশন পেতে থাকবে। চলো তাহলে শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে ইংরেজি শিখতে গেলে ভার্ব শিখতেই হবে, আর ভার্ব ভালোভাবে শিখতে গেলে নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আমাদের ধারণা থাকতেই হবে। নন ফাইনাইট ভার্ব ছাড়া ভার্ব অসম্পূর্ণ। আচ্ছা, আমরা আজকের আলোচনাটাকে স্টেপ বাই স্টেপ এগিয়ে নিয়ে যাব, যেন তোমরা বিষয়টিকে সঠিকভাবে বুঝতে পারো। প্রথমে আমরা ভার্ব সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন জেনে নিব। আচ্ছা, ভার্ব কি? আমরা জানি ভার্ব হচ্ছে একটি পার্টস অফ স্পিচ, অর্থাৎ ভার্ব এক ধরনের শব্দ। যে শব্দ দ্বারা কোনো কাজ করা, হওয়া, থাকা বা অবস্থা বোঝায় তাকে ভার্ব বলে। আচ্ছা, ভার্ব কত রকমের হয়? লক্ষ্য করো, স্ক্রিনে একটি ডায়াগ্রাম দেখা যাচ্ছে। এই ডায়াগ্রামটি আমি ভার্বের প্রতিটি আলোচনায় দেখিয়েছি। নিশ্চয়ই যারা এর আগের ক্লাসগুলি দেখেছো তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। লক্ষ্য করো, আমরা ভার্বের ডায়াগ্রামে এখানে ভার্বের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছি। প্রথমে আমরা ভার্বকে দুভাগে ভাগ করেছি, অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্ব আবার দু প্রকার, প্রাইমারি অক্সিলারি এবং মডাল অক্সিলারি। আর প্রিন্সিপাল ভার্ব আবার দু প্রকার, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আবার দু প্রকার, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। আর নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কারণ ইতিমধ্যেই আমরা প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ফাইনাইট ভার্ব এই সব কিছু নিয়ে আলোচনা করে নিছি। চলো আমরা প্রথমে এদের সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নিয়ে নিই যে ফাইনাইট ভার্ব কি আর নন ফাইনাইট ভার্ব কি। ফাইনাইট ভার্ব ওই সমস্ত ভার্বগুলিকে বলা হয় যে ভার্বগুলি সাধারণত সাবজেক্ট এবং টেন্স অনুসারে বদলে যায়। এবং নন ফাইনাইট ভার্ব কোনগুলি? নন ফাইনাইট ভার্ব ওই ভার্বগুলিকে বলা হয় যে ভার্বগুলি সাবজেক্ট এবং টেন্স অনুসারে বদলায় না। পয়েন্ট ক্লিয়ার? চলো কয়েকটি উদাহরণ লক্ষ্য করো। আই ওয়েন্ট টু ওয়াচ আ মুভি yesterday. দে উইল গো টু ওয়াচ আ মুভি টুমোরো। হি হ্যাজ গান টু ওয়াচ এ মুভি। আর দে হ্যাভ গান টু ওয়াচ এ মুভি। লক্ষ্য করো, প্রথম বাক্যটা আমরা কি বলেছি? আই ওয়েন্ট টু ওয়াচ আ মুভি। এই বাক্যটিতে লক্ষ্য করো ভার্ব দুটি আছে, রাইট? একটা হচ্ছে ওয়েন্ট আর একটি হচ্ছে ওয়াচ। আচ্ছা, ওয়েন্ট কি? গোয়ের পাস্ট ফর্ম। তাহলে লক্ষ্য করো, এখানে আমরা yesterday বলেছি, মানে গতকাল বলেছি, পাস্ট টেন্স, ওই জন্য এখানে গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট ব্যবহার করা হয়েছে। কিন্তু টু ওয়াচ, ওয়াচ হচ্ছে মূল ভার্ব বা বেস ফর্ম, যাকে আমরা ভার্ব ওয়ান বলি, রাইট? তাহলে এই বাক্যটিতে গো ওয়েন্ট হয়ে গেছে, টেন্স অনুসারে বদলে গেছে, তাহলে ওয়েন্ট হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। আচ্ছা, টু ওয়াচ এটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। দ্বিতীয় এক্সাম্পল লক্ষ্য করো, দে উইল গো টু ওয়াচ আ মুভি টুমোরো। এখানে আগামীকালের কথা বলা হয়েছে, অর্থাৎ ফিউচার টেন্স। তাহলে লক্ষ্য করো এখানে গো হয়ে গেছে, অর্থাৎ মূল ভার্ব ব্যবহার করা হয়েছে। তাহলে প্রথম বাক্যটাতে ওয়েন্ট পাস্ট টেন্সের জন্য, এই বাক্যটা ফিউচার টেন্স, ওই জন্য এখানে ভার্ব ওয়ান ব্যবহার করা হয়েছে, অর্থাৎ গো ভার্বটি টেন্স অনুসারে বদলে গেছে, ওই জন্য ওয়েন্ট আর দ্বিতীয় বাক্যে গো এরা হচ্ছে ফাইনাইট ভার্ব। কিন্তু লক্ষ্য করো, প্রথম বাক্য টু ওয়াচ ছিল আর দ্বিতীয় বাক্যেও টু ওয়াচ আছে, অর্থাৎ টেন্স পরিবর্তন হলেও ওয়াচ ভার্বটির কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সুতরাং এই দুটি বাক্যে ওয়াচ ভার্ব হচ্ছে নন ফাইনাইট ভার্ব। বোঝা গেল? আচ্ছা, পরের দুটি উদাহরণ লক্ষ্য করো, হি হ্যাজ গান টু ওয়াচ আ মুভি আর দে হ্যাভ গান টু ওয়াচ এ মুভি। লক্ষ্য করো, 3 নম্বর বাক্যে হি সাবজেক্ট, ওই জন্য এখানে হ্যাজ ব্যবহার করা হয়েছে, কারণ আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়ে গেলে হ্যাজ ব্যবহার করতে হয়। আর চতুর্থ বাক্যে দে সাবজেক্ট আছে, দে প্লুরাল, ওই জন্য এখানে প্লুরাল হেল্পিং ভার্ব হ্যাভ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ 3 নম্বর এবং 4 নম্বর এই দুটি বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলেও, একই টেন্সে থাকলেও সাবজেক্ট অনুসারে হেল্পিং ভার্বের পরিবর্তন হয়ে গেছে। তাহলে এই দুটি উদাহরণে হ্যাভ গান আর হ্যাজ গান এরা হচ্ছে ফাইনাইট ভার্ব। কিন্তু লক্ষ্য করো, এখানেও কিন্তু টু ওয়াচ এর কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ প্রতিটি বাক্যে দুটি করে ভার্ব থাকা সত্ত্বেও কিছু ভার্ব টেন্স এবং সাবজেক্ট অনুসারে বদলে গেছে। যারা বদলাচ্ছে তাদেরকে আমরা ফাইনাইট ভার্ব বলছি, এবং আরেক ধরনের ভার্ব যারা সাবজেক্ট এবং টেন্স অনুসারে বদলাচ্ছে না, এদেরকে আমরা নন ফাইনাইট ভার্ব বলবো। তাহলে আমরা কি জানলাম? যে সমস্ত ভার্ব সাবজেক্ট এবং টেন্স অনুসারে বদলে যাবে তারা ফাইনাইট, যে ভার্ব সাবজেক্ট এবং টেন্স অনুসারে বদলাবে না তারা নন ফাইনাইট। তোমাদেরকে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব চেনার আরেকটা শর্টকাট বুদ্ধি শিখিয়ে দিই। লক্ষ্য করবে, যে ভার্বের সাবজেক্ট থাকবে সেটা ফাইনাইট ভার্ব, আর যে ভার্বের সাবজেক্ট থাকবে না সেটা নন ফাইনাইট ভার্ব। লক্ষ্য করো তো, আমরা যে 4টি উদাহরণ স্ক্রিনে দেখতে পাচ্ছি, এই 4টি উদাহরণেই দুটি করে ভার্ব আছে, রাইট?
আচ্ছা, কোনটা ভার্বের সাবজেক্ট আছে? লক্ষ্য করো, প্রতিটি বাক্যে প্রথম ভার্বের সাবজেক্ট আছে, অর্থাৎ প্রথম বাক্যে ওয়েন্টের সাবজেক্ট হচ্ছে আই, দ্বিতীয় বাক্যে গো ভার্বের আগে সাবজেক্ট আছে, তৃতীয় বাক্যে হ্যাজ গানের সাবজেক্ট আছে, আর চতুর্থ বাক্যে হ্যাভ গানের আগেও সাবজেক্ট আছে। সুতরাং যে ভার্বের সাবজেক্ট থাকবে সেটা ফাইনাইট ভার্ব, রাইট? আচ্ছা, প্রতিটি বাক্যে টু ওয়াচ আছে। লক্ষ্য করো, এই ওয়াচ ভার্বটির কি কোনো সাবজেক্ট আছে? নেই। তাহলে আমরা সিম্পলি মনে রাখবো যে ভার্বের সাবজেক্ট থাকবে সেটা ফাইনাইট, আর যে ভার্বের সাবজেক্ট থাকবে না সেটা নন ফাইনাইট। এখানে তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আদেশমূলক বাক্যে অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু ভার্বের আগে সাবজেক্ট উহ্য থাকে, ওখানে সাবজেক্ট বলা থাকে না। সাবজেক্ট আছে কিন্তু সাবজেক্ট লিখতে হয় না। তাহলে সাবজেক্ট উহ্য থাকলেও কিন্তু সেই ভার্বগুলি ফাইনাইট ভার্বই হবে। এক কথায় সাবজেক্ট থাকলে ফাইনাইট ভার্ব, ইট ডাজন্ট ম্যাটার যে whether the subject is implied or expressed. সাবজেক্ট উহ্য আছে না প্রকাশ্য আছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। ইফ দেয়ার ইজ এ সাবজেক্ট, দ্য ভার্ব ইজ ফাইনাইট ভার্ব। ইফ দেয়ার ইজ নট, দ্য ভার্ব ইজ নন ফাইনাইট ভার্ব। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। চলো আমরা তাহলে এবার নন ফাইনাইট ভার্বে আসি। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার আমরা ইতিমধ্যেই জেনে গেছি, ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। আচ্ছা, ইনফিনিটিভ কাকে বলে? মনে রাখতে হবে ইনফিনিটিভ হচ্ছে ভার্বের মূল রূপ যার পূর্বে টু থাকে, অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান, এই স্ট্রাকচার বা এই গঠনটিকে ইনফিনিটিভ বলা হয়। পয়েন্ট ক্লিয়ার? যেমন আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই, এখানে ওয়েন্ট হচ্ছে ফাইনাইট ভার্ব, আর তারপরে টু প্লে, টু প্লাস ভার্ব ওয়ান চলে এসছে, এটা হচ্ছে ইনফিনিটিভ অর্থাৎ নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে জিরান্ড। জিরান্ড কি? নাউন। মনে রাখতে হবে যে আইএনজি যুক্ত ভার্ব যখন কোনো বাক্যে নাউন হিসাবে ব্যবহৃত হবে, অর্থাৎ একটি বাক্যে নাউন যেমন ভাবে ব্যবহৃত হতে পারে ঠিক ওইভাবে যখন আইএনজি যুক্ত ভার্ব ব্যবহৃত হবে তখন সেই আইএনজি যুক্ত ভার্বকে আমরা জিরান্ড বলবো। যেমন সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সাঁতার হচ্ছে একটি ভালো ব্যায়াম। আচ্ছা, সুইমিং কি থেকে এসছে? সুইম থেকে। সুইম মানে কি? সাঁতার কাটা, এটি একটি ভার্ব, কিন্তু আমরা এই বাক্যে কি ব্যবহার করেছি? সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। আচ্ছা, লক্ষ্য করো তো, ইজ কি? ভার্ব। আচ্ছা, ভার্ব আছে মানে কি? ওর সাবজেক্ট থাকবেই। আমরা ভার্বের আগের ক্লাসগুলিতে এই বিষয়টি খুব ভালোভাবে জেনে গেছি যে যদি ভার্ব থাকে তাহলে 100% তার সাবজেক্ট থাকতেই হবে, রাইট? তাহলে এখানে ইজ হচ্ছে ভার্ব। আচ্ছা, ইজ ভার্বের সাবজেক্ট লাগবে, তো ইজের আগে কে আছে? সুইমিং। তাহলে সুইমিং শব্দটি এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে। আর আমাদের নিশ্চয়ই জানা আছে যে সাবজেক্ট এবং অবজেক্ট অবশ্যই নাউন, প্রোনাউন বা নাউনের সমতুল্য কোনো শব্দ হবে। বোঝা গেল? তাহলে এখানে সুইমিংটা হচ্ছে সাবজেক্ট, আর যেহেতু সুইমিং সাবজেক্ট সুতরাং এটা হচ্ছে নাউন। তাহলে আমরা কি জানলাম? যে আইএনজি যুক্ত ভার্ব যখন নাউন হিসাবে ব্যবহৃত হবে, অর্থাৎ কোনো বাক্যের সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট ইত্যাদি হিসাবে ব্যবহৃত হবে, তখন সেই আইএনজি যুক্ত ভার্বকে আর ভার্ব নয়, আমরা জিরান্ড বলবো। তাহলে জিরান্ড কি? নাউন। পয়েন্ট ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 3 কি? পার্টিসিপল। স্যার, পার্টিসিপল কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ, অর্থাৎ যখন কোনো ভার্ব কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বর্ণনা করবে তখন সেই ভার্বকে আমরা পার্টিসিপল বলবো। তাহলে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ বর্ণনা করা কার কাজ? অ্যাডজেক্টিভের। তাহলে যখন কোনো ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেই ভার্বকে আর ভার্ব নয়, আমরা পার্টিসিপল বলবো। যেমন আই হ্যাভ আ ব্রোকেন সাইকেল, আমার একটি ভাঙ্গা সাইকেল আছে। আচ্ছা, ব্রোকেন ব্রেক থেকে এসেছে, আমরা জানি ব্রেক, ব্রোকেন, রাইট? তাহলে ব্রেকের থার্ড ফর্ম হচ্ছে ব্রোকেন, কিন্তু লক্ষ্য করে এই বাক্যটিতে ব্রোকেন শব্দটি সাইকেলের বর্ণ দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আমার একটি ভাঙ্গা সাইকেল আছে। কেমন সাইকেল? ভাঙ্গা সাইকেল। তাহলে সাইকেলের আগে ব্রোকেন ব্যবহার করে ব্রোকেন শব্দটি সাইকেল সম্পর্কে বর্ণনা দিচ্ছে, অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে এই বাক্যটিতে ব্রোকেন হয়ে গেল পার্টিসিপল। বোঝা গেল? আই স আ রানিং বাস, আমি একটি চলন্ত বাস দেখেছিলাম। লক্ষ্য করো, রানিং কি থেকে এসছে? রান থেকে। আচ্ছা, এই রানিং শব্দটি এখানে কি? বাসের বর্ণনা দিচ্ছে। আমি কেমন বাস দেখেছিলাম? চলন্ত বাস, অর্থাৎ যে বাসটি চলছিল। তাহলে এখানে রানিং শব্দটি হয়ে গেল পার্টিসিপল। তাহলে যখন কোনো ভার্ব কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বা সংখ্যা বর্ণনা করতে ব্যবহৃত হবে তখন তাকে আমরা পার্টিসিপল বলব, রাইট? এই ছিল ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে প্রাথমিক আলোচনা। চলো আমরা এবার ইনফিনিটিভ নিয়ে আলোচনা শুরু করি। আচ্ছা, ইনফিনিটিভ আমরা ইতিমধ্যে কি জেনেছি যে ইনফিনিটিভ হচ্ছে ভার্বের মূল ফর্ম অর্থাৎ বেস ফর্ম যার পূর্বে টু থাকে, অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান, এটি হচ্ছে ইনফিনিটিভ। ক্লিয়ার? আচ্ছা, আমাদের আরো জানা থাকতে হবে যে ইনফিনিটিভ সাধারণত নাউন হিসাবে ব্যবহৃত হয়, তবে কখনো কখনো ইনফিনিটিভ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসাবেও ব্যবহৃত হতে পারে, অর্থাৎ ইনফিনিটিভ নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব তিনভাবেই ব্যবহৃত হতে পারে। যেমন উদাহরণ লক্ষ্য করো, আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। আচ্ছা, এখানে আই কি? সাবজেক্ট। আচ্ছা, ওয়ান্ট চাই, এটা কি? ভার্ব। আচ্ছা, আমি কি চাই? কি করতে চাই? টু প্লে, খেলতে চাই, অর্থাৎ এখানে ওয়ান্ট ভার্বটির অবজেক্ট হচ্ছে টু প্লে। আর আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে সাবজেক্ট বা অবজেক্ট 100% নাউন বা প্রোনাউন বা এদের সমতুল্য কোনো কিছু হতে হবে। তাহলে এখানে টু প্লে এই ইনফিনিটিভটি অবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে আমরা কি জানলাম? যে ইনফিনিটিভ নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। পয়েন্ট ক্লিয়ার? দ্বিতীয় এক্সাম্পল লক্ষ্য করো, আই হ্যাভ নো মানি টু ওয়েস্ট, অপচয় করার মতো বা নষ্ট করার মতো আমার কাছে টাকা নেই। লক্ষ্য করো, এখানে মানি ব্যবহার করা হয়েছে, আই হ্যাভ নো মানি। মানি কি? নাউন। আর মানির পরে টু ওয়েস্ট ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে।
টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে এই যে টু ওয়েস্ট, নষ্ট করার মতো বা অপচয় করার মতো, এই অপচয় করার মতো কার বর্ণনা দিচ্ছে? মানি, টাকার বর্ণনা দিচ্ছে, যে আমার কাছে অপচয় করার মতো টাকা নেই। তাহলে মানি নাউন, আর নাউন সম্পর্কে বর্ণনা দেওয়ার জন্য এখানে টু ওয়েস্ট ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে। তাহলে টু ওয়েস্ট এই উদাহরণটাতে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, রাইট? কারণ আমরা জানি যে নাউনের বর্ণনা দিবে সেটা অ্যাডজেক্টিভ, তাহলে ইনফিনিটিভ অ্যাডজেক্টিভ হিসাবেও কাজ করতে পারে। নেক্সট এক্সাম্পল লক্ষ্য করো, আই এম হ্যাপি টু মিট ইউ, তোমার সঙ্গে দেখা করে আমি আনন্দিত। এই উদাহরণে হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর হ্যাপির পরে ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে টু মিট। এই টু মিট ইনফিনিটিভটি হ্যাপি সম্পর্কে বর্ণনা দিচ্ছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ সম্পর্কে বর্ণনা দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। আর অ্যাডজেক্টিভ সম্পর্কে কে বর্ণনা দেয়? অ্যাডভার্ব, রাইট? তাহলে আমরা কি জানতে পারলাম যে ইনফিনিটিভ অ্যাডভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে, রাইট? আরো উদাহরণ লক্ষ্য করো, উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্য খাই। তাহলে উই ইট, আমরা খাই, ইট কি ভার্ব? আচ্ছা, কি জন্য খাই, কি কারণে খাই? টু লিভ, বাঁচার জন্য। তাহলে এখানে ইট ভার্বের বর্ণনা দেওয়ার জন্য টু লিভ ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা কি জানতে পারলাম যে অ্যান ইনফিনিটিভ ক্যান বি ইউজড অ্যাজ এ নাউন, অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড অলসো অ্যাজ অ্যান অ্যাডভার্ব। নাউন হিসাবেও ব্যবহৃত হতে পারে, অ্যাডজেক্টিভ হিসাবেও এবং অ্যাডভার্ব হিসাবেও ব্যবহৃত হতে পারে। তবে মোস্ট অফ দ্য কেসেস ইনফিনিটিভ নাউন হিসেবেই ব্যবহৃত হয়, অর্থাৎ একটি বাক্যে নাউন যেভাবে ব্যবহৃত হতে পারে ইনফিনিটিভও সেভাবেই ব্যবহৃত হতে পারে। পয়েন্ট ক্লিয়ার? চলো এবার আমরা ইনফিনিটিভের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করি। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, এখানে আমি একটি ডায়াগ্রাম দিয়েছি। লক্ষ্য করো, আমরা ইনফিনিটিভকে দুভাগে ভাগ করেছি, ফুল ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান, এবং বেয়ার ইনফিনিটিভ অর্থাৎ শুধু ভার্ব ওয়ান। বেয়ার ইনফিনিটিভ এক ধরনের ইনফিনিটিভ, কিন্তু এখানে একটু উজ্জ্ব থাকে, শুধু ভার্ব ওয়ান লিখতে হয়। আচ্ছা, তারপরে আবার লক্ষ্য করো, আমরা ফুল ইনফিনিটিভকে আবার দুভাগে ভাগ করেছি, সিম্পল ইনফিনিটিভ বা নাউন ইনফিনিটিভ এবং জিরান্ডিয়াল ইনফিনিটিভ। চলো আমরা এবার এক এক করে এদের সম্পর্কে বিস্তারিতভাবে জানি। সর্বপ্রথমে আমরা সিম্পল ইনফিনিটিভ বা নাউন ইনফিনিটিভ সম্পর্কে জানবো। একে নাউন ইনফিনিটিভ কেন বলা হয়? কারণ এই ধরনের ইনফিনিটিভ নাউন হিসাবে ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ একটি বাক্যে নাউন যেভাবে যেভাবে ব্যবহৃত হয় ঠিক ওইভাবেই যখন কোনো ইনফিনিটিভ ব্যবহৃত হয় তখন সেই ইনফিনিটিভটাকে সিম্পল ইনফিনিটিভ বা নাউন ইনফিনিটিভ বলা হয়। বোঝা গেল? আচ্ছা, একটা বাক্যে নাউন কত রকম ভাবে ব্যবহৃত হতে পারে? নাউন বাক্যের সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, প্রেপোজিশনের অবজেক্ট হতে পারে, আবার নাউন কমপ্লিমেন্ট হিসেবেও ব্যবহৃত হতে পারে। তাহলে নাউন যেভাবে ব্যবহৃত হবে ইনফিনিটিভও ঠিক ওইভাবেই ব্যবহৃত হবে, এবং এই ইনফিনিটিভকে সিম্পল বা নাউন ইনফিনিটিভ বলা হয়। চলো উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। প্রথম উদাহরণ লক্ষ্য করো, টু এর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল হয়। লক্ষ্য করে এই উদাহরণে টু এর হচ্ছে ইজ ভার্বের সাবজেক্ট, আর আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে যখনই কেউ সাবজেক্ট বা অবজেক্ট হবে দ্যাট মাস্ট বি এদার নাউন অর প্রোনাউন, রাইট? তাহলে এই উদাহরণে ইনফিনিটিভ নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। আমরা আবার বলতে পারি টু ওয়াক ইজ গুড ফর হেলথ, হাঁটাহাঁটি করা এটা স্বাস্থ্যের পক্ষে ভালো। আচ্ছা, এই বাক্যটিতেও টু ওয়াক হচ্ছে সাবজেক্ট, তাহলে ইনফিনিটিভ সাবজেক্ট হিসেবেও ব্যবহৃত হতে পারে। আচ্ছা, ইনফিনিটিভ আবার অবজেক্ট হিসেবেও ব্যবহৃত হয়, রাইট? যেমন আমরা একটু আগেই বলেছিলাম আই ওয়ান্ট টু প্লে, এই উদাহরণে টু প্লে হচ্ছে ওয়ান্ট ভার্বের অবজেক্ট। আবার আমরা বলতে পারি সি লাভস টু প্লে, সে খেলতে ভালোবাসে, খেলা পছন্দ করে। তাহলে সি লাভস, সে পছন্দ করে বা ভালোবাসে, কি ভালোবাসে? টু প্লে, খেলতে। তাহলে এখানে লাভ ভার্বের অবজেক্ট হিসাবে টু প্লে কাজ করছে। তাহলে ইনফিনিটিভ অবজেক্টও হতে পারে, আবার ইনফিনিটিভ প্রেপোজিশনাল অবজেক্ট হতে পারে। আচ্ছা, প্রেপোজিশনাল অবজেক্ট বা প্রেপোজিশনাল অবজেক্ট সম্পর্কে তোমাদের নিশ্চয়ই জানা আছে। অর্থাৎ যখন কোনো প্রেপোজিশনের পরেই কোনো নাউন বা প্রোনাউন থাকে তখন সেই নাউন বা প্রোনাউনটা প্রেপোজিশনের অবজেক্ট হয়ে যায়। অর্থাৎ প্রেপোজিশনের পরে যে শব্দ থাকবে সেই শব্দটি প্রেপোজিশনের অবজেক্ট হবে। তাহলে ইনফিনিটিভ প্রেপোজিশনের অবজেক্ট হিসেবেও ব্যবহৃত হতে পারে। যেমন হি ইজ অ্যাবাউট টু গো, এখানে লক্ষ্য করো অ্যাবাউট হচ্ছে প্রেপোজিশন, আর অ্যাবাউটের পরে কি আছে? টু গো। আর আমরা একটু আগেই জানলাম যে প্রেপোজিশনের ঠিক পরে যে শব্দ থাকবে ওটা সেই প্রেপোজিশনের অবজেক্ট হবে। তাহলে এখানে টু গো ইনফিনিটিভটি অ্যাবাউট প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করছে। অ্যান ইনফিনিটিভ ক্যান অলসো বি ইউজড অ্যাজ অ্যান অবজেক্ট অফ আ প্রেপোজিশন, রাইট? আচ্ছা, নেক্সট এক্সাম্পল, হিজ হ্যাবিট ইজ টু স্লিপ ইন দ্য ক্লাস, তার অভ্যাস হচ্ছে ক্লাসের মধ্যে শুয়ে পড়া বা ঘুমিয়ে পড়া। এই উদাহরণটিতে টু স্লিপ হচ্ছে কমপ্লিমেন্ট, অর্থাৎ ইনফিনিটিভ কমপ্লিমেন্ট হিসেবেও ব্যবহৃত হতে পারে। কমপ্লিমেন্ট অর্থাৎ পরিপূরক। আচ্ছা, অন্য কোনো একটা ক্লাসে আমি কমপ্লিমেন্ট সম্পর্কে আলোচনা করব, কারণ আজকের এখানে যদি কমপ্লিমেন্ট আলোচনা করতে যাই তাহলে ক্লাসটি অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, রাইট? তাহলে আমরা কি কি জানতে পারলাম যে সিম্পল ইনফিনিটিভ বা নাউন ইনফিনিটিভ সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, প্রেপোজিশনের অবজেক্ট হতে পারে এবং কমপ্লিমেন্ট হিসেবেও ব্যবহৃত হতে পারে। চলো এবার আমরা জানি জিরান্ডিয়াল ইনফিনিটিভ। আচ্ছা, জিরান্ডিয়াল ইনফিনিটিভ কাকে বলা হয়? যখন কোনো ইনফিনিটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয় তখন সেই ইনফিনিটিভকে বলা হয় জিরান্ডিয়াল ইনফিনিটিভ। চলো উদাহরণ লক্ষ্য করো, যেমন আই হ্যাভ নো টাইম টু ওয়ার্ক, আমার কাজ করার মতো সময় নেই। এই উদাহরণটা লক্ষ্য করো, আই হ্যাভ নো টাইম, আমার কাছে সময় নেই। কিসের সময় নেই? টু ওয়ার্ক, কাজ করার মতো। অর্থাৎ টাইম হচ্ছে নাউন, আর এই নাউন সম্পর্কে বর্ণনা দিতে টু ওয়ার্ক এই ইনফিনিটিভটি ব্যবহার করা হয়েছে। তাহলে নাউন সম্পর্কে কে বর্ণনা দিবে? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে টু ওয়ার্ক ইনফিনিটিভটি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর যেহেতু এটা অ্যাডজেক্টিভ তাই আমরা একে বলবো জিরান্ডিয়াল ইনফিনিটিভ।
রাইট। নেক্সট এক্সাম্পল, আই এম হ্যাপি টু মিট ইউ। একটু আগে আমরা এই উদাহরণটা দেখেছিলাম। তাহলে এখানে আই এম হ্যাপি, হ্যাপি কি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে কি টু মিট, এটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ এখানে অ্যাডজেক্টিভের বর্ণনা দিচ্ছে, সুতরাং টু মিট এটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। আর যেহেতু এখানে এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, তাই একে আমরা জিরান্ডিয়াল ইনফিনিটিভ বলবো। নেক্সট এক্সাম্পল হচ্ছে উই ইট টু লিভ। এখানে ইট হচ্ছে ভার্ব, আর এই ভার্ব সম্পর্কে বর্ণনা দিতে টু লিভ ব্যবহার করা হয়েছে। তাহলে টু লিভ ইনফিনিটিভটি এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, তাহলে এটাও হচ্ছে জিরান্ডিয়াল ইনফিনিটিভ। আচ্ছা, আমি একই এক্সাম্পল দিচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, এবং ছোট ছোট এক্সাম্পল দিচ্ছি, কারণ বুঝতে শিখো। আমার কাজ হলো হাঁটতে শেখানো। তুমি যদি হাঁটতে শিখে যাও, দৌড়াতে নিজেই পারবে, রাইট। চলো তাহলে ভালোভাবে হাঁটতে শিখো। আচ্ছা, ইনফিনিটিভ আবার গোটা বাক্যকে মডিফাই করতে, গোটা বাক্য সম্পর্কে বর্ণনা দিতেও ব্যবহৃত হয়। যেমন আমরা বলতে পারি, টু টেল দ্য ট্রুথ আই এম ভেরি টায়ার্ড। সত্যি করে বলতে গেলে আমি খুবই ক্লান্ত। না, আমি ক্লান্ত নই, আমি উদাহরণ দিচ্ছি। কারণ আমি যদি টায়ার্ডই হতাম, তাহলে তোমাদের সামনে ক্লাস কি করে নিচ্ছি, তাই না? কারণ তোমাদের এই ক্লাস নেওয়ার জন্য আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কথা বলতে হয়। তাহলে যদি ক্লান্ত থাকি, নিশ্চয়ই পারতাম না। আচ্ছা, তোমাদের জন্য এত পরিশ্রম করে এই ক্লাসগুলি বানানো হচ্ছে, আর তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে খুব কৃপণতা দেখাচ্ছ। তোমাদের যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে, তাহলে লাইক বাটন দাবো, লাইক করো। কেমন লাগছে কমেন্ট করে জানাও। এবং যদি সত্যিই ভালো লেগে থাকে, যদি তোমাদের মনে হয় এই ক্লাসগুলি উপকারী, তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, রাইট। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে এই ধরনের ক্লাস নিয়মিত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নাও। ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নাও। চলো লেটস কন্টিনিউ, আলোচনাটাকে আমরা এগিয়ে নিয়ে যাই, কারণ আমরা আলোচনাটিকে ধীরে 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 হায়ার লেভেলের দিকে নিয়ে যাচ্ছি, রাইট। হ্যাঁ, যেন তোমরা ভালোভাবে বিষয়গুলিকে বুঝতে পারো। আচ্ছা, আমাদের মধ্যে আবার অনেক সময় বিভ্রান্তি দেখা দেয় যে কোনো ভার্বের পরে ইনফিনিটিভ ব্যবহার করবো না জিরান্ড ব্যবহার করবো। কারণ আমরা জেনে গেছি যে ইনফিনিটিভও নাউন হিসেবে ব্যবহৃত হয়, আর জিরান্ডও নাউন হিসেবে ব্যবহৃত হয়। তো অনেক সময় আমাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। চলো এবার তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, আমি এখানে কয়েকটি ভার্বের তালিকা দিচ্ছি। তোমরা স্ক্রিনে যে ভার্বগুলি দেখতে পাচ্ছ, এই ভার্বগুলির পরে সবসময় ইনফিনিটিভ ব্যবহার করতে হয়, জিরান্ড নয়। লক্ষ্য করো কি কি ভার্ব আছে। অ্যাফোর্ড, অ্যাটেম্পট, ব্রিং, কন্টিনিউ, চুজ, ডেয়ার, ইন্টেন্ড, ম্যানেজ, অফার, প্রিটেন্ড, প্রিফার, প্ল্যান, প্রিপেয়ার, রিফিউজ, ট্রাই। তোমরা চাইলে এই ভার্বগুলো একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো। মনে রাখবে তোমাদেরকে কিন্তু নোটস অবশ্যই তৈরি করতে হবে। আগে ক্লাসটি ভালোভাবে দেখে নাও, তারপরে দ্বিতীয়বার আরেকবার সময় করে দেখবে, এবং তখন খাতা কলম নিয়ে বসবে, এবং যে যে জায়গাগুলি তোমাদের গুরুত্বপূর্ণ মনে হবে নোট অবশ্যই বানাবে। কারণ যদি ভালোভাবে শিখতে হয়, তাহলে নোট বানানোটা কিন্তু একান্ত জরুরি, রাইট। আচ্ছা, তাহলে আমরা কি জানতে পারলাম, যে এই যে ভার্বগুলি আমরা দেখলাম, এই ভার্বগুলির পরে সবসময় ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। অনেক সময় কম্পিটিটিভ এক্সামে এই ভার্বগুলির পরে জিরান্ড দিয়ে দেওয়া হয়, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি লাগিয়ে দিয়ে দেওয়া হয়, আর আমাদেরকে বলা হয় ফাইন্ড আউট দ্য এরার। তাহলে আমাদের মনে রাখতে হবে যে এই ভার্বগুলির পরে সবসময় ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। তোমরা যখন 3-4 বার এই ভার্বগুলিকে ভালোভাবে পড়বে, দেখবে তোমাদের বেশিরভাগটাই মনে থেকে যাবে। আর তাছাড়া এগুলো মুখস্থ করে নিও, কারণ একসঙ্গে তোমার ভোকাবুলারি জ্ঞানও বেড়ে যাবে, রাইট। আমি বাংলা মানে সহ দিয়ে দিয়েছি। যেমন উদাহরণ লক্ষ্য করো, হি অ্যাটেম্পটেড ডুইং দিস ওয়ার্ক। আচ্ছা, লক্ষ্য করো তো এখানে অ্যাটেম্পটেড পরে ডুইং ব্যবহার করা হয়েছে, আর আমরা কি জানতে পেরেছি যে অ্যাটেম্পটেড ওই ভার্ব যার পরে সবসময় ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। তাহলে অ্যাটেম্পটেড ডুইং নয়, অ্যাটেম্পটেড টু ডু দিস ওয়ার্ক। তাহলে বাক্যটা হতে হতো হি অ্যাটেম্পটেড টু ডু দিস ওয়ার্ক, রাইট। নেক্সট এক্সাম্পল লক্ষ্য করো, আই ট্রাইড কমপ্লিটিং দ্য ওয়ার্ক অন টাইম। আমি সময় মতো কাজটা শেষ করার চেষ্টা করেছিলাম। তাহলে আই ট্রাইড কমপ্লিটিং, আমরা কি জানতে পেরেছি ট্রাই ভার্বের পরেও ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। তাহলে কমপ্লিটিং কেন, টু কমপ্লিট হওয়ার কথা। তাহলে আই ট্রাইড টু কমপ্লিট দ্য ওয়ার্ক অন টাইম, রাইট। আচ্ছা, অন টাইম আর ইন টাইম এর মধ্যে কি পার্থক্য? আমি কিন্তু এই বিষয়ে ইতিমধ্যে একটা রিল বানিয়েছি। তোমরা নিশ্চয়ই আমার রিলগুলি ফলো করছো। যদি না করে থাকো তাহলে অবশ্যই ফলো করবে, কারণ 1 মিনিটের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে কিন্তু শিখিয়ে দেওয়া হয়। আর তোমাদের যদি গ্রামার প্র্যাকটিস করতে হয়, স্মার্ট ইংলিশ উইথ রাহুল ইউটিউব চ্যানেলের যে কমিউনিটি, সেই কমিউনিটিতে নিয়মিত ইংলিশ গ্রামারের মাল্টিপল চয়েস কোশ্চেন পোস্ট করা হয়। তোমরা সেখানে গিয়ে সেগুলি প্র্যাকটিস করতে পারো। আর এই কমিউনিটি আমারও ফেভারিট, কারণ এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া হয়, ওখানে 4টা অপশন দেওয়া হয়, কোনটা ঠিক তুমি টাচ করলেই ঠিক না ভুল তোমাকে দেখে দিবে, এবং নিচে ওর এক্সপ্লেনেশনও দেওয়া থাকবে, অর্থাৎ কোনটা ঠিক, সেটা কেন ঠিক, তার কনসেপ্ট কি, ওখানে বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়া থাকে। আচ্ছা, নেক্সট এক্সাম্পল লক্ষ্য করো, সি রিফিউজড ম্যারিং মি। সে আমাকে বিয়ে করতে অস্বীকার করেছিল। আহা, কি দুঃখ। আচ্ছা, তো রিফিউজড ওই ভার্বগুলির মধ্যেই পড়ছে, যার পরে ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। তাহলে ম্যারিং কেন, টু ম্যারি হওয়ার কথা, রাইট। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। তাহলে যে ভার্বগুলি আমরা দেখলাম, মনে রাখতে হবে এই ভার্বগুলির পরে ইনফিনিটিভ ব্যবহার করতে হয়, জিরান্ড নয়, রাইট। চলো নেক্সট স্টেপে যাই। আচ্ছা, এবারে আমরা জানবো হাউ প্লাস ইনফিনিটিভ, অর্থাৎ বেশ কিছু ভার্ব আছে যাদের পরে শুধু ইনফিনিটিভ নয়, হাউ প্লাস ইনফিনিটিভ, অর্থাৎ হাউ প্লাস টু প্লাস ভার্ব 1 ব্যবহার করতে হয়, রাইট। আচ্ছা, কি কি সেই ভার্ব চলো দেখে নাও। আস্ক, ডিসকভার, এক্সপ্লেইন, ফরগেট, নো, লার্ন, রিমেম্বার, টিচ। এই যে ভার্বগুলি, এই ভার্বগুলির পরে যখনই ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, আমাদেরকে হাউ প্লাস ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। ডাইরেক্ট ইনফিনিটিভ ব্যবহার করলে কিন্তু ভুল হয়ে যাবে। আর এখান থেকেও আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোশ্চেন এসে থাকে, যেমন হি নোজ টু সুইম। আচ্ছা, হি নোজ টু সুইম, সে সাঁতার কাটতে জানে, বাক্যটা ঠিক না ভুল?
তাহলে আমরা কি জানতে পারলাম যে নো ওই ভার্বগুলির মধ্যে পড়ে যে ভার্বের পরে ডাইরেক্ট ইনফিনিটিভ ব্যবহার করা যায় না, হাউ প্লাস ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। তাহলে বাক্যটা আসলে কি হতে হতো? হি নোজ হাউ টু সুইম, রাইট? ইয়েস। আচ্ছা, আমরা আবার বলতে পারি মাই টিচার টট মি টু স্পিক ইংলিশ। আমার টিচার আমাকে ইংরেজি বলতে শিখিয়েছিলেন। আচ্ছা, টট কি? টিচের পাস্ট ফর্ম, অর্থাৎ টিচ টট টট হয়। তাহলে আমরা জানতে পেরেছি যে টিচ ভার্বের পরে ডাইরেক্ট ইনফিনিটিভ নয়, হাউ প্লাস ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। তাহলে মাই টিচার টট মি হাউ টু স্পিক ইংলিশ। আমার টিচার আমাকে শিখিয়েছিলেন কিভাবে ইংরেজি বলতে হয়। বোঝা যাচ্ছে? তাহলে এই ভার্বগুলির পরে ডাইরেক্ট ইনফিনিটিভ নয়, হাউ প্লাস ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। আরো উদাহরণ লক্ষ্য করো। আই লার্ন টু প্লে গিটার। আমি গিটার বাজাতে শিখেছি। আচ্ছা, লার্ন ওই ভার্বগুলির মধ্যেই পড়ে যার পরে ইনফিনিটিভ নয়, হাউ প্লাস ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। তাহলে কি হতে হতো? আই লার্ন হাউ টু প্লে গিটার। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। তাহলে এটাও তোমাদের মনে রাখতে হবে, রাইট? এবারে আমরা আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে এসেছি, যে আমরা এই পর্যন্ত কি জেনে আসলাম যে টু প্লাস ভার্ব ওয়ান, কিন্তু আমরা এবারে যেটা জানতে পারবো যে বেশ কিছু ফ্রেজ আছে যার পরে টু প্লাস ভার্ব ওয়ান নয়, টু প্লাস VING ব্যবহার করতে হয়, অর্থাৎ টু এর পরে ভার্বের সঙ্গে ING ব্যবহার করতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? আচ্ছা, কোন কোন ফ্রেজের পরে চলো লক্ষ্য করো। অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টম টু, কমিটেড টু, হ্যাবিচুয়েটেড টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, ভার্ব বি প্লাস ইউজ টু। এই ফ্রেজগুলোর পরে সবসময় ভার্বের সঙ্গে ING যুক্ত করতে হয়, ভার্ব ওয়ান নয়। আচ্ছা, এখানে আমাদেরকে জানতে হবে যে আমরা কিভাবে বুঝতে পারবো যে টু এর পরে কখন ভার্ব ওয়ান হবে আর টু এর পরে কখন VING অর্থাৎ ভার্বের সঙ্গে ING যুক্ত হবে। আচ্ছা, টু যদি আমরা প্রেপোজিশন ধরি তাহলে আমরা কি জানি, যখন কোনো প্রেপোজিশনের পরে ভার্ব থাকবে সেই ভার্বের সঙ্গে 100% ING যুক্ত করে দিতে হবে। তাহলে টু একটা প্রেপোজিশন, তাহলে ওর পরে ভার্বের সঙ্গে ING যুক্ত হওয়ার কথা। কিন্তু স্যার আমরা এতক্ষণ ধরে কি শিখলাম যে ইনফিনিটিভ টু প্লাস ভার্ব ওয়ান, টু প্লাস ভার্ব ওয়ান, রাইট? তাহলে আমাদের মনে রাখতে হবে যে ইনফিনিটিভের টু কিন্তু প্রেপোজিশন নয়, একে শুধু ইনফিনিটিভ হিসাবেই ধরা হয়, অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান ইট ইজ ইনফিনিটিভ, এখানে টু প্রেপোজিশন নয়। তাহলে আবার সমস্যা যে আমরা কিভাবে বুঝবো যে কোথায় ইনফিনিটিভ হবে আর কোথায় ইনফিনিটিভ হবে না, অর্থাৎ কখন টু প্লাস ভার্ব ওয়ান হবে আর কখন টু এর পরে ভার্বের সঙ্গে ING যুক্ত হবে, রাইট? ওই ঘুরে ফিরে একই প্রশ্ন। মনে রাখবে যে বেশ কিছু ভার্ব আছে যে ভার্বগুলি তারপরে একটি নির্দিষ্ট প্রেপোজিশন গ্রহণ করে। এই ধরনের ভার্ব প্লাস প্রেপোজিশনকে ফিক্সড প্রেপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বলা হয়। অর্থাৎ কিছু কিছু ভার্ব আছে যারা নির্দিষ্ট একটি প্রেপোজিশনকে তাদের উপরে গ্রহণ করে থাকে, অন্য প্রেপোজিশন সেখানে ব্যবহার করা যাবে না, যেমন অ্যাড টু, অ্যাকাস্টম টু, প্লিজ উইথ, সারপ্রাইজ অ্যাট, রাইট? তাহলে এই ভার্বগুলির পরে এই প্রেপোজিশনগুলিই বসবে। এই প্রেপোজিশনগুলোকে বলা হয় ফিক্সড প্রেপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তাহলে ভালোভাবে মনে রাখবে যে টু যখন কোনো ভার্বের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসাবে ব্যবহৃত হবে তারপরে সবসময় VING যুক্ত করতে হবে। মনে থাকবে কি বললাম, যে টু যখন কোনো ভার্বের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসাবে ব্যবহৃত হবে। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন তো শুধু টু নয়, যে কোনো প্রেপোজিশন হতে পারে, তাই না? যেমন প্লিজ থাকলে উইথ, সারপ্রাইজ থাকলে অ্যাট, অ্যাকাস্টম থাকলে টু, তাই কি না? তাহলে আমাদের মনে রাখতে হবে যে টু যখন কোনো ভার্বের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হবে, এই ধরনের অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের পরে VING যুক্ত করতে হবে। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসাবে টু ব্যবহৃত না হলে সবসময় টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে। পয়েন্ট ক্লিয়ার? আই হোপ তোমরা নিশ্চয়ই বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে আমরা কি জানতে পারলাম যে ইনফিনিটিভের টু প্রেপোজিশন নয়, রাইট? আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট কি জানলাম, যে টু যখন কোনো ভার্বের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হবে সেই টু এর পরে VING অর্থাৎ ING যুক্ত ভার্ব ব্যবহার করতে হবে। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। উদাহরণ লক্ষ্য করো, হি ইজ অ্যাডিক্টেড টু প্লেইং ভিডিও গেমস। লক্ষ্য করো, অ্যাডিক্টেড টু, টু আছে। আচ্ছা, টু এর পরে কি প্লেইং VING ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা কি জানি, অ্যাডিক্টেড টু এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ফিক্সড প্রেপোজিশন। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কিভাবে শিখবে স্যার? এগুলোকে না মুখস্থ করতে হবে। কিছু কিছু জিনিস আছে যেগুলো তো মুখস্থ করতেই হবে, একটু তো সময় দিতে হবে। আচ্ছা, এর PDF ও তোমরা পেতে পারো আমার স্মার্ট ইংলিশ উইথ রাহুল নামে যে টেলিগ্রাম চ্যানেল, তোমরা ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওই লিঙ্কে গিয়েও জয়েন করতে পারো, বা টেলিগ্রামে গিয়ে স্মার্ট ইংলিশ উইথ রাহুল খোঁজ করেও তোমরা সেই টেলিগ্রামে জয়েন্ট হতে পারো। সেই টেলিগ্রাম চ্যানেলে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম ইনফরমেশন দিয়ে থাকি, বিভিন্ন বিষয়ে PDF ও পোস্ট করে থাকি। তোমরা সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও, তাহলে তোমরা সেগুলি পেয়ে যেতে পারো। তো আমরা কি বলছিলাম, যে অ্যাডিক্টেড টু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, আর ওই জন্য এখানে দেখো প্লেইং ব্যবহার করা হয়েছে। এখানে যদি প্লে ব্যবহার করি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে হি ইজ অ্যাডিক্টেড টু প্লেইং ভিডিও গেমস। পয়েন্ট বোঝা গেল? অ্যাডিক্টেড টু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আর টু যখনই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বা ফিক্সড প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হবে তারপরে VING ব্যবহার করতে হবে। নেক্সট এক্সাম্পল, আই এম অ্যাকাস্টম টু ওয়ার্কিং অ্যাট নাইট। আমি রাতের বেলা কাজ করায় অভ্যস্ত। আচ্ছা, এই বাক্যটাকে আমি আবার অন্যভাবে বলতে পারি যে আই এম ইউজ টু ওয়ার্কিং অ্যাট নাইট। এখানে আই এম ইউজ টু, তাহলে ইউজ টুর আগে যদি ভার্ব বি ব্যবহার করা হয় অর্থাৎ অ্যামিজার ব্যবহার করা হয় তাহলে ওটা কিন্তু বর্তমান অভ্যাস বা প্রেজেন্ট অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়।
পয়েন্ট বোঝা গেল? আই ইউজ টু ওয়ার্ক অ্যাট নাইট, এই বাক্যটার অর্থ কি? মানে আমি রাত্রে কাজ করতাম, এটা পাস্ট হ্যাবিট বোঝাবে। আর আমি যদি বর্তমানের অভ্যাস বোঝাই অর্থাৎ প্রেজেন্ট অভ্যাস বোঝাই, তাহলে আমাকে ইউজ টুর আগে অ্যামিজার ব্যবহার করতে হবে এবং ইউজ টুর পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দিতে হবে। তাহলে আই ইউজ টু ওয়ার্ক অ্যাট নাইট, আমি রাতে কাজ করতাম, আর আই এম ইউজ টু ওয়ার্কিং অ্যাট নাইট, আমি রাতে কাজ করায় অভ্যস্ত বা রাতে কাজ করে অভ্যস্ত। এটা বর্তমান অভ্যাস বোঝাবে। তাহলে আশা করি তোমরা নিশ্চয়ই বিষয়টি বুঝে গেছো। আমরা আবার বলতে পারি হি কেম টু মি উইথ এ ভিউ টু গেটিং সাম মানি। লক্ষ্য করো উইথ এ ভিউ টু, তারপরে গেটিং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। চলো তাহলে আমরা আলোচনাটাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাই, আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে চলে যাই। এবারে আমরা জানবো বেয়ার ইনফিনিটিভ। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্পোকেন ইংলিশের জন্য আর কম্পিটিটিভ এক্সামের জন্য। কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে প্রায় প্রশ্ন আসে। আচ্ছা, বেয়ার ইনফিনিটিভ কি? বেয়ার ইনফিনিটিভ এটাও এক ধরনের ইনফিনিটিভ, কিন্তু এখানে টু উজ্জ থাকে। বেশ কিছু ক্ষেত্র আছে, বেশ কিছু জায়গা আছে যেখানে পুরো ইনফিনিটিভ লিখতে হয় না, অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান লিখতে হয় না, ওখানে টু কে উজ্জ রাখতে হয়, শুধু ভার্ব ওয়ান লিখতে হয়। চলো আমরা এবার বিস্তারিতভাবে জেনে নিই যে কোন কোন স্থানে কোন কোন ক্ষেত্রে আমরা বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করব। রাইট? আচ্ছা, ক্লাসটি ভালো লাগছে তোমাদের? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। রাইট? চলো আমরা এবার বেয়ার ইনফিনিটিভ সম্পর্কে আরো বিস্তারিতভাবে জেনে নিই। নাম্বার 1, মনে রাখতে হবে যে কোনো মডাল অক্সিলারির পরে, মডাল অক্সিলারি তো জানা আছে, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, তো যে কোনো মডাল অক্সিলারির পরে বেয়ার ইনফিনিটিভ হয়, অর্থাৎ শুধু ভার্ব ওয়ান লিখতে হয়, টু লিখতে হয় না। যেমন আই শ্যাল গো, আমি যাব, দে উইল প্লে, তারা খেলবে। তো লক্ষ্য করো শ্যালের পরে শুধু গো আছে, উইলের পরে শুধু প্লে আছে, অর্থাৎ শুধু ভার্ব ব্যবহার করা হয়েছে, টু ব্যবহার করা হয়নি। রাইট? তবে এই নিয়মের একটা ব্যতিক্রম আছে, ইউজড আর অট। অট আর ইউজড এ দুটি এমন মডেল অক্সিলারি যার পরে টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করতে হয়। যেমন হি ইউজ টু স্মোক, সে ধূমপান করতো। আমরা জানি ইউজ টু অতীতের অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়। রাইট? তাহলে হি ইউজ টু স্মোক, লক্ষ্য করো এখানে ইউজড মডেলস, অথচ এখানে টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করা হয়েছে। আর এই জন্যই ইউজ টু, অট টু, নিড, ডেয়ার এদেরকে সেমি মডাল বলা হয়, কারণ এরা মডেলের সম্পূর্ণ বৈশিষ্ট্য মানে না। এরা কিছুটা মডেলসের বৈশিষ্ট্য মেনে চলে আর কিছুটা মডেলসের বৈশিষ্ট্য মেনে চলে না। যাই হোক, এই বিষয়ে আমরা বিস্তারিত মডেল অক্সিলারির ভিডিওতে আলোচনা করেছি। তোমাদের মডেল অক্সিলারি সম্পর্কে জানতে হলে সেই ক্লাসটি দেখে নিও। নেক্সট হচ্ছে নিড এবং ডেয়ার। নিড এবং ডেয়ারের পরেও বেয়ার ইনফিনিটিভ হয়, অর্থাৎ শুধু ভার্ব ওয়ান ব্যবহার করতে হয়। যেমন ইউ নিড নট কাম টুমোরো, তোমার আগামীকাল আসার প্রয়োজন নেই। লক্ষ্য করো নিড নটের পরে শুধু কাম ব্যবহার করা হয়েছে, টু ব্যবহার করা হয়নি। ঠিক তেমনি রোহান ডেয়ার নট লাভ হার, রোহানের তাকে ভালোবাসার মতো সাহস নেই। এখানেও লক্ষ্য করো ডেয়ার নটের পরে লাভ ব্যবহার করা হয়েছে, টু ব্যবহার করা হয়নি। বোঝা যাচ্ছে? তবে নিড এবং ডেয়ার যদি ম্যান ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, তবে ওই ক্ষেত্রে তারপরে কিন্তু ফুল ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। যেমন হি নিডস টু কাম টুমরো, তার আগামীকাল আসা প্রয়োজন বা তার আগামীকাল আসা দরকার। বা হি ডেয়ার্স টু অপোজ মি, লক্ষ্য করো এখানে নিড আর ডেয়ার ম্যান ভার্ব হয়ে গেছে এবং এদের পরে টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করা হয়েছে। আচ্ছা, নিড এবং ডেয়ার ম্যান ভার্ব কিভাবে বুঝবো? লক্ষ্য করবে যদি নিড আর ডেয়ার বাদ দিয়ে বাক্যে আর অন্য কোনো ভার্ব না থাকে, তখন ওরা নিজে ম্যান ভার্ব হয়ে যায়। পয়েন্ট ক্লিয়ার? এবারে আমরা জানবো যে বেশ কিছু এমন ভার্ব আছে যে ভার্বগুলির পরে অ্যাক্টিভ ভয়েসে বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করতে হয়, কিন্তু প্যাসিভ ভয়েসে ওদের পরে আবার ফুল ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে এই ভার্বগুলির পরে শুধু বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করতে হয়, অর্থাৎ ভার্ব ওয়ান লিখতে হয়, টু লিখতে হয় না। তবে এই ভার্বগুলি যখন আবার প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হবে, তখন এদের পরে আবার টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করতে হয়। আচ্ছা, কোন কোন সেই ভার্ব চলো একবার দেখে নিই। বিড, বিহোল্ড, ফিল, হিয়ার, হেল্প, নো, লেট, মেক, নোটিস, অবজার্ভ, সি এবং ওয়াচ। এই ভার্বগুলি যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে এদের পরে ইনফিনিটিভ ব্যবহার করলে বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। যেমন হি মেড মি লাফ, সে আমাকে হাসিয়েছিল। বা লেট আস প্লে, চলো খেলা করি। তবে এই ভার্বগুলি যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে তারপরে কিন্তু ফুল ইনফিনিটিভ ব্যবহার করতে হয়, অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান সম্পূর্ণ লিখতে হবে। যেমন হি মেড মি লাফ, এই বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে আছে, রাইট? কিন্তু আমরা যদি একে প্যাসিভ ভয়েস করি তাহলে কি হবে? I was made to laugh by him, রাইট? তবে মনে রাখতে হবে যে লেট এমন একটি শব্দ যার পরে অ্যাক্টিভ ভয়েসও এবং প্যাসিভ ভয়েসও বেয়ার ইনফিনিটিভই হয়, এটা ব্যতিক্রম শুধু লেটের ক্ষেত্রে। এবারে আমরা জানবো যে যদি কোনো বাক্যে দুটো ইনফিনিটিভ অ্যাজ, অ্যান্ড, বাট, অ্যাকসেপ্ট, লাইক, অর, দেন দ্বারা যুক্ত থাকে, তাহলে দ্বিতীয় ইনফিনিটিভটি বেয়ার ইনফিনিটিভ হবে, অর্থাৎ দ্বিতীয় ইনফিনিটিভে টু লেখার প্রয়োজন নেই, শুধু ভার্ব ওয়ান লিখতে হবে। চলো উদাহরণ লক্ষ্য করো। লক্ষ্য করো সি ওয়ান্টস টু কাম আর সি ওয়ান্টস টু মিট মি, এই দুটো বাক্যকে যদি আমরা একসঙ্গে যুক্ত করে দিই তাহলে কি হবে? সি ওয়ান্টস টু কাম অ্যান্ড টু মিট মি, নাকি সি ওয়ান্টস টু কাম অ্যান্ড মিট মি?
অবশ্যই দ্বিতীয়টি হবে, কারণ এখানে সি ওয়ান্টস টু কাম অ্যান্ড টু মিট মি দুটো ইনফিনিটিভ। আর আমরা কি জানলাম যে যখন দুটো ইনফিনিটিভ অ্যাজ, অ্যান্ড, বাট, অ্যাকসেপ্ট ইত্যাদি দ্বারা যুক্ত হয়ে যাবে তখন দ্বিতীয় ইনফিনিটিভটিকে বেয়ার ইনফিনিটিভ করে দিতে হয়, অর্থাৎ টু লিখতে হয় না। তাহলে দ্য রাইট অ্যান্সার ইজ হি ওয়ান্টস টু কাম অ্যান্ড মিট মি। বোঝা গেল? 100% পাক্কা? চলো নেক্সট স্টেপ দেখো। আমাদের মনে রাখতে হবে যে বাট এবং অ্যাকসেপ্ট এই দুটি শব্দের পূর্বে যদি ভার্ব ডু থাকে তাহলে ওই ক্ষেত্রে কিন্তু এদের পরে বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। আচ্ছা, ভার্ব ডু তো নিশ্চয়ই জানা আছে তোমাদের, ওই যে ডু ডাজ ডিড। তাহলে বাট এবং অ্যাকসেপ্টের আগে যদি ভার্ব ডু থাকে তাহলে বাট এবং অ্যাকসেপ্টের পরে বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করতে হয়, অর্থাৎ টু ছাড়া শুধু ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে। যেমন সি ডাজ নাথিং বাট প্লে, সে খেলাধুলা ছাড়া আর কিছুই করে না। এই উদাহরণতে লক্ষ্য করো, যেহেতু ডাজ চলে এসছে তাহলে আমরা বাটের পরে এখানে শুধু প্লে ব্যবহার করেছি, টু প্লে ব্যবহার করিনি। তাহলে সি ডাজ নাথিং বাট প্লে, সে খেলাধুলা ছাড়া আর কিছুই করে না। পয়েন্ট ক্লিয়ার? চলো পরের নিয়মে যাই। ভার্ব হ্যাভের পরে যদি নাউন বা প্রোনাউন থাকে তাহলে ওই ক্ষেত্রেও কিন্তু তারপরে বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। যেমন উদাহরণ লক্ষ্য করো, আই হ্যাড হিম নো হিজ মিস্টেক। লক্ষ্য করো এখানে আই হ্যাড হিম, হ্যাডের পরে এখানে হিম প্রোনাউন চলে এসছে, তারপরে দেখো আমরা নো ব্যবহার করেছি, অর্থাৎ শুধু বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করেছি, টু লাগাইনি। তাহলে আই হ্যাড হিম নো হিজ মিস্টেক। আমরা আরো বলতে পারি দে উইল হ্যাভ ইউ অ্যাকসেপ্ট ইউর ফল্ট। লক্ষ্য করো দে উইল হ্যাভ ইউ, হ্যাভের পরে ইউ চলে এসছে, তারপরে আমরা বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করেছি, অর্থাৎ শুধু অ্যাকসেপ্ট ব্যবহার করেছি, টু লাগানোর প্রয়োজন পড়েনি। বোঝা গেল? তাহলে যদি ভার্ব হ্যাভের পরে নাউন বা প্রোনাউন থাকে তাহলে সেই নাউন বা প্রোনাউনের পরে বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। পয়েন্ট ক্লিয়ার? আচ্ছা, কোথায় ব্যবহার করতে হবে? যদি প্রয়োজন পড়ে, এমনটা নয় যে প্রয়োজন নেই তবু ধরে বেঁধে তুমি ওখানে বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করবা। যদি ইনফিনিটিভ ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, ফুল ইনফিনিটিভ নয়, অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান নয়, শুধু ভার্ব ওয়ান। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। আমাদেরকে আরো মনে রাখতে হবে যে হোয়াই এবং হোয়াই নট এর পরেও কিন্তু বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করতে হয়, অর্থাৎ হোয়াই এবং হোয়াই নটের পরে টু প্লাস ভার্ব ওয়ান নয়, শুধু ভার্ব ওয়ান ব্যবহার করতে হয়। যেমন হোয়াই হায়ার এ ট্যাক্সি, নাকি হোয়াই টু হায়ার এ ট্যাক্সি। অফকোর্স হোয়াই হায়ার এ ট্যাক্সি হবে, কারণ আমরা কি জানলাম যে হোয়াই এবং হোয়াই নট এর পরে বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। পয়েন্ট ক্লিয়ার? আচ্ছা, আরো উদাহরণ লক্ষ্য করো, হোয়াই নট টু ইনফর্ম ইউর প্যারেন্টস, নাকি হোয়াই নট ইনফর্ম ইউর প্যারেন্টস, কোনটা হবে? অফকোর্স নিচেরটা হবে, হোয়াই নট ইনফর্ম ইউর প্যারেন্টস। হোয়াই নট টু ইনফর্ম হবে না, কারণ আমরা জেনে গেছি যে হোয়াই এবং হোয়াই নট এর পরে বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। পয়েন্ট ক্লিয়ার? মনে থাকবে? ইয়েস, অফকোর্স মনে রাখো। এবারে চলো আমরা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করব, যে বেশ কিছু ফ্রেজ আছে যার পরে বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করতে হয়, যেটা আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। চলো তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, উড সুনার, উড রেদার, হ্যাড বেটার, উড সুনার দেন, উড রেদার দেন, এই ফ্রেজগুলির পরে সবসময় বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। উদাহরণ লক্ষ্য করো, যেমন আই উড রেদার ওয়েট ফর হিম, আই উড রেদার ডাই দেন বেগ, I would sooner resign than fight, you had better go abroad for higher study। তাহলে এই ফ্রেজগুলির পরে আমরা সবসময় বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করব, ফুল ইনফিনিটিভ নয়। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। তাহলে এই ক্ষেত্রগুলি ছিল যে পয়েন্টগুলি আমরা আলোচনা করলাম। তাহলে এই কয়েকটি স্থানে আমরা সবসময় বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করব, এবং যে রুলসগুলি বলা হলো এর বাইরে যখন ইনফিনিটিভ ব্যবহার করার প্রয়োজন হবে আমরা ফুল ইনফিনিটিভ ব্যবহার করব, অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করব। পয়েন্ট ক্লিয়ার? ইয়েস, আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। আচ্ছা, তোমাদের যদি ইনফিনিটিভ সম্পর্কে আরো জানার ইচ্ছা থাকে তাহলে চলো আমরা আরেকটা পয়েন্ট জেনে নিই, যে ইনফিনিটিভ কত রকম ফর্মে হয়, অর্থাৎ ইনফিনিটিভের কত রকম রূপ হয়। চলো এটাও জেনে নিই। প্রথমে আমরা জানবো বি প্লাস ইনফিনিটিভ, অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়্যার এবং তারপরে টু প্লাস ভার্ব ওয়ান। এটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? তাহলে আমাদের মনে রাখতে হবে যে কোনো কিছু করার কথা আছে বা কোনো কিছু করতে হয় এমন অর্থ বোঝাতে এম ইজ আর প্লাস ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। যেমন আই এম টু গো, আমাকে যেতে হয় বা আমার যাওয়ার কথা আছে। আই এম টু রিড ইংলিশ ডেইলি, আমাকে প্রতিদিন ইংরেজি পড়তে হয়। তাহলে কোনো কিছু করার কথা আছে বা কোনো কিছু করতে হয় এমন অর্থ বোঝাতে সাবজেক্টের পরে এম ইজ আর আর তারপরে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস টু প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার্স। এই নিয়ম অনুসারে আমাদের বাক্য তৈরি করতে হবে। আচ্ছা, এবার যদি অতীতে কোনো কিছু করার কথা ছিল কিন্তু করা হয়নি, যদি এমন অর্থ বোঝায় তাহলে ওই ক্ষেত্রে অ্যামিজারের জায়গায় ওয়াজ ওয়্যার ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ ওয়্যার, তারপরে ইনফিনিটিভ এবং তারপরে আদার্স। যেমন আমার কলকাতা যাওয়ার কথা ছিল, তাহলে আই ওয়াজ টু গো টু কলকাতা। আমার ইংলিশ পড়ার কথা ছিল, আই ওয়াজ টু রিড ইংলিশ। বুঝা যাচ্ছে? আমরা আরো উদাহরণ বলতে পারি যে দ্য মিটিং ইজ টু স্টার্ট অ্যাট 5 PM, অনুষ্ঠানটি বা মিটিংটি 5টার সময় শুরু হওয়ার কথা। আবার বি প্লাস ইনফিনিটিভ আদেশ দিতেও ব্যবহৃত হয়, যেমন স্টুডেন্টস আর টু কাম অন টাইম, ছাত্রছাত্রীদেরকে ঠিক সময়ে আসতে হবে।
বুঝে যাচ্ছে? আচ্ছা, বি প্লাস ইনফিনিটিভকে আবার প্যাসিভ ভয়েসেও ব্যবহার করা যায়। ওই ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব বি, তারপরে টু বি, তারপরে ভার্ব থ্রি, এই নিয়ম অনুসারে বাক্য তৈরি করতে হয়। যেমন দ্য বক্স ইজ টু বি ওপেনড, বাক্সটি খুলতে হবে। দ্য ওয়ার্ক ইজ টু বি ফিনিশড অন টাইম, কাজটিকে সময় মতো শেষ করতে হবে। বাধ্যবাধকতা বোঝাতেও ভার্ব হ্যাভের পরে ইনফিনিটিভ ব্যবহার করা হয়। যেমন আমাকে যেতে হবে বা আমাকে যেতেই হবে, আই হ্যাভ টু গো। আমাকে পড়তে হবে, আই হ্যাভ টু রিড। আমাকে খেলতে হবে, আই হ্যাভ টু প্লে। এবার এটাকে যদি পাস্ট টেন্সে বলতে হয় তাহলে হ্যাভ হ্যাজকে হ্যাডে পরিণত করে দাও। আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো। আমাকে এই কাজটি করতেই হয়েছিল, তাহলে আই হ্যাড টু ডু দিস ওয়ার্ক। পয়েন্ট বোঝা যাচ্ছে? তাহলে বাধ্যবাধকতা বোঝাতে ভার্ব হ্যাভ প্লাস ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। নেক্সট স্টেপ, এবারে হচ্ছে কন্টিনিউয়াস ইনফিনিটিভ, অর্থাৎ টু বি প্লাস ভিআইএনজি। আচ্ছা, বেশ কিছু ভার্ব আছে যার পরে সবসময় টু বি প্লাস ভিআইএনজি ব্যবহার করতে হয়। চলো জেনে নিই কোন কোন ভার্ব সেগুলি। অ্যাপিয়ার, হ্যাপেন, প্রিটেন্ড, হোপ, সিম, থিঙ্ক, এই প্রভৃতি ভার্বগুলির পরে টু বি প্লাস ভিআইএনজি ব্যবহার করতে হয়। যেমন হি সিমস টু বি লিভিং ইন দিস সিটি, মনে হচ্ছে সে এই শহরেই থাকে। তাহলে এই ভার্বগুলির পরে সবসময় টু বি প্লাস ভিআইএনজি ব্যবহার করতে হবে। নেক্সট হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ, অর্থাৎ টু হ্যাভ প্লাস ভার্ব থ্রি। আমরা একটু আগেই যে ভার্বগুলির কথা বললাম, অর্থাৎ অ্যাপিয়ার, হ্যাপেন, হোপ, প্রিটেন্ড, সিম, থিঙ্ক, এই ভার্বগুলির পরে প্রয়োজন অনুসারে টু হ্যাভ প্লাস ভার্ব থ্রিও ব্যবহার করা যায়। যেমন হি প্রিটেন্ডেড টু হ্যাভ ফরগটন এভরিথিং, সেটা এখানে প্রিটেন্ডের পরে লক্ষ্য করো টু হ্যাভ প্লাস ভার্ব থ্রি ব্যবহার করা হয়েছে। আবার পারফেক্ট ইনফিনিটিভ প্যাসিভ ভয়েসেও ব্যবহৃত হতে পারে। যেমন হি সিমস টু হ্যাভ বিন ডিসিভড, মনে হচ্ছে তাকে ঠকানো হয়েছে। সি সিমস টু হ্যাভ বিন ট্র্যাপড, মনে হচ্ছে তাকে ফাঁদে ফেলা হয়েছে। তাহলে পারফেক্ট ইনফিনিটিভকে প্যাসিভ ভয়েসেও ব্যবহার করা যায়। লক্ষ্য করো টু হ্যাভ বিন প্লাস ভার্ব থ্রি ব্যবহার করা হয়েছে। পয়েন্ট ক্লিয়ার? চলো নেক্সট। আবার পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভও হয়, অর্থাৎ টু হ্যাভ বিন প্লাস ভিআইএনজিও ব্যবহার করা যায়। যেমন হি সিমস টু হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, মনে হচ্ছে সে সকাল থেকে পড়াশোনা করছে। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ টু হ্যাভ বিন প্লাস ভিআইএনজি, রাইট? আরো উদাহরণ দেখো, দে সিমস টু হ্যাভ বিন লিভিং ইন দিস সিটি ফর লাস্ট 5 ইয়ার্স, মনে হচ্ছে তারা গত 5 বছর ধরে এই শহরেই বসবাস করছে। তাহলে এটা ছিল পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। এগুলি ছিল ইনফিনিটিভের বিভিন্ন ধরনের রূপ। So my lovely brothers and sisters, this is the complete discussion of infinitive. I hope যে infinitive সম্পর্কে যত রকম তথ্য দরকার, যত রকম ইনফরমেশন দরকার, আমি সব রকম ইনফরমেশনই এখানে দেওয়ার চেষ্টা করেছি। I hope যে তোমরা ইনফিনিটিভ বিষয়টি খুব ভালোভাবে বুঝে গেছো। এখনো যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয়, তাহলে এবারে তোমরা খাতা কলম নিয়ে ভিডিওটিকে আরেকবার দেখে নিবে এবং যেখানে যেখানে তোমাদের প্রয়োজন হবে সেই বিষয়গুলিকে নোট ডাউন করে নিও, স্ক্রিনশট নিয়ে নিও। আশা করি তোমাদের আরেকবার দেখলে সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়ে যাবে, রাইট? আচ্ছা, ভিডিওটি যেন খুব দীর্ঘায়িত না হয়ে যায়, ওই জন্য আমি শুধু এই ভিডিওটিতে ইনফিনিটিভ সম্পর্কে আলোচনা করেছি। নন ফাইনাইট ভার্বের আরো যে দুটি পার্ট আছে, জিরান্ড এবং পার্টিসিপল, তাই পরের ক্লাসে আমি জিরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে আলোচনা করব। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য ক্লাস। নিশ্চয়ই তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর যদি তোমরা আমার এই ক্লাস প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক পেজটিও ফলো করে নিও, তাহলে রেগুলার ইনফরমেশন পেতেই থাকবে। তাহলে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং ইংলিশ গ্রামার।